আবার এক নতুন দিনের সূচনা হলো। আজ শুক্রবার, নিশি আপুর বিয়ের দিন। সকাল সকাল মানুষের ছোটাছুটি শুরু হয়েছে। কত কাজ। আম্মু আর বড় আম্মুর তো দাঁড়ানোর সময় নেই। আয়ান ভাইয়াকে নিচে দেখলাম না, হয়তো কোথাও কাজে ব্যস্ত আছে। মানুষগুলোর সাথে বাড়িটা আজ নতুন রঙে সেজেছে। কালকে থেকে বাড়িটা আরও বেশি সুন্দর করে সাজানো হয়েছে। খান বাড়ির মেয়ে বিয়ে বলে কথা। আমি সোফায় বসে আছি, তখন রিঙ্কি ও পিঙ্কি, আমার ফুপির যমজ মেয়ে আসলো। আপু, আম্মু আর ভাইয়া কই, দেখতে পাচ্ছি না। কি জানি, আমিও তো দেখিনি, হয়তো আম্মুদের সাথে কাজ করছে। আর শরীফ ভাইয়া আয়ান ভাইয়ার সাথে কাজ করছে। রুহি এবং সিমি আমাদের বাসায় ছিল। ওদের আব্বু আম্মু থেকে পারমিশন নিয়েছি। যতই হোক ওরা আমার বেস্ট ফ্রেন্ড। ওদের ছাড়া আমার কোনো আনন্দ করতে ভালো লাগে না। সকালে একটু হলুদ লাগানো হলো। যারা রাতে হলুদ লাগাতে পারেনি তারা সকালে লাগালো। তারপর নিশি আপুকে গোসল করাতে নিয়ে গেল। সকাল পেরিয়ে দুপুর হলো। আপুর ড্রেস পরে রেডি, আপুকে পার্লারে সাজাতে নিয়ে যাবে। এই সুযোগে আমি, রুহি আর সিমিও যাবে। কিন্তু যাওয়ার সময় এক ঝামেলা। আমাদের শরীফ ভাইয়ের নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওনার নাকি কাজ করার সময় পায়ে লেগেছে, হাঁটতে পারছে না। এখন কে নিয়ে যাবে এই ভাবনায় আছি। ভাবনার মাঝে আয়ান ভাইয়া বলল, তোরা যাবি নাকি? আমি চলে যাব। এভাবেই রেগে বলার কি আছে, যাচ্ছি তো। গাড়িতে বসে আমরা চারজন চললাম পার্লারে সাজতে। পার্লারের সামনে গাড়ি দাঁড় করিয়ে নাম তাড়াতাড়ি করে, এবার আসতে দেরি করলে রেখে চলে যাব। নিশি আপু, রুহি, সিমি পার্লারে গেল। আমিও যাচ্ছিলাম, কিন্তু যাওয়া হলো না। ও, তোকে আমি যেতে বলেছি, তাহলে কি করব? এখানে থাকবি, ভিতরে যেয়ে তোর কোনো কাজ নেই। কাজ নেই মানে? আমি সাজবো বলে তো আসলাম। তোকে সাজতে হবে না, নর্মাল লুকে থাকবি, সেজেগুজে কাউকে দেখাতে হবে না। যখন তোর আর আমার বিয়ে হবে তখন সাজবি। আজব, আমি সাজবো আপনার কি, আর কাউকে দেখাতে যাব কেন? সবাই তো সাজতেছে, আমি সাজলে কি সমস্যা বুঝলাম না। সবাই সাজলে সমস্যা নেই, তুই সাজলে সমস্যা, কারণ তুই আমার বউ হবি। আর আমি চাই না কেউ আমার বউয়ের রূপ দেখে পাগল হয়ে যাক। যেই দিন তোকে বিয়ে করব সেই দিন তোকে ইচ্ছে মতো সাজাতে দিব, তবে সেটা শুধু আমাকে দেখানোর জন্য। শয়তান একটা বিয়ে না করতেই হুকুম চালাচ্ছে। বিয়ের পর না হয় জানি কি করবে। বিড়বিড় করে কি বলছিস? কই কিছু বলিনি তো, এমনি আর কি। নিশি আপু, রুহি, সিমি, ওদের সাজ কমপ্লিট। ওদের অনেক সুন্দর লাগতেছে। পার্লার থেকে বেরিয়ে বাসায় আসলাম। নিশি আপুকে আজ যা লাগছে না, উফ, কি বলবো। আবির ভাইয়া দেখলে পাগল হয়ে যাবে। রুহি আর সিমি, ওদের কথা শুনে নিশি আপুর লজ্জায় লাল নীল হচ্ছে। বাসা পুরো মানুষজনে ভর্তি হয়ে গেছে। আমাদের কথার মাঝে অনেকগুলো গাড়ি আসার শব্দ পায়ে ব্যালকনিতে গেলাম। আবির ভাইয়ের গাড়ি এসেছে। নিশি আপু, আমরা নিচে যাচ্ছি, গেট ধরতে হবে, তোমাকে পরে এসে নিয়ে যাব। গেটের সামনে আমি, রুহি, সিমি, রিঙ্কি, পিঙ্কি দাঁড়িয়ে আছি। আবির ভাইকে বড় আম্মু মিষ্টি খাইয়ে গাড়ি থেকে নামালো। পাত্রপক্ষে গেটের সামনে আসতেই আমরা সবাই সামনে গিয়ে দাঁড়ালাম। পাত্রপক্ষে একজন বলল, পট আটকাতে দাঁড়ালেন কেন? আমাদের যেতে দিন। যেতে দিব, আগে আবির ভাই আমাদের টাকা দেন। কিসের টাকা? কেন ভাই, আমাদের গেট ধরা টাকা দিতে হয় জানেন না? কত টাকা চাই তোমাদের? বেশি না ভাইয়া, 20,000 টাকা দিলেই হবে। কি 20,000? ছোট বোন আমার, এত টাকা কি করবি? এই ফারাত, ওদের 1,000 টাকা দে, ওরা সবাই চকলেট কিনে খাক। ভাইয়া, আমাদের কি বাচ্চা মনে হয়? আমরা 1,000 টাকা নিব না, আমাদের 20,000 টাকা চাই। একটু দয়া কর বোন, এই ভাইয়ের প্রতি। এত টাকা আমার কাছে নেই। আবির ভাইয়ে ইনোসেন্ট ফেস করে বলল, আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা দে। এই ফারাবি, 10,000 টাকা দে। আরে ভাই, ওদের 10,000 টাকা দিতে যাব কেন? টাকা কি গাছে ধরে? ফারাবি, ফারাবি, টাকা দে, এত কথা বলিস না। আবির ভাইয়ার কথা ফারাবি টাকা দিল, কিন্তু টাকা দেওয়ার সময় আমার হাতটা ধরেছিল। মেজাজটা গরম হয়ে গেল। হাতটা ছাড়ুন, টাকা হাতে
না দিয়ে টাকা ধরে আছেন কেন? আমার রাগী গলায় শুনে হাতটা ছেড়ে দিল। হাত ছেড়ে সামনে তাকিয়ে দেখি আয়ান ভাইয়া রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে ঢোক গিললাম। না জানি আজ আমার কপালে কি আছে যে রেগে আছে। আজ আমি শেষ। আবির ভাইয়ার ভিতরে চলে গেল। টাকা নেওয়ার নামে ভালোই হাত ধরাধরি চলছিল। ভাইয়া দেখেন, উনি আমার হাত ধরেছিল। আমি কি করতে পারি? কি করতে পারি মানে? ঠাটি একটা চর মারবি? ওর সাহস কি করে হয় তোর হাত ধরার? আবির না থাকলে ওর হাত ভেঙে দিতাম। শান্ত হন আপনি। কালকে ফারিনের কথায় কি বললেন? ও আপনার বোনের শ্বশুরবাড়ি আত্মীয়, তাই কিছু বলতে পারছেন না। তেমনি ফারাবিও, উনিও আবির ভাইয়ের কাজিন। আমি সবার সামনে চর মারলে কি হতো ভাবতে পারছেন? আমার কথা শুনে আয়ান ভাই কিছুটা শান্ত হলো। ঠিক বলছিস। চল ভিতরে যাই, আর ছেলেদের থেকে 10 হাত দূরে থাকবি। নিশি আপু আর আবির ভাইকে পাশাপাশি বসানো হয়েছে। আবির ভাইকে তো নিশি আপু থেকে চোখ ফেরাতে পারছে না। কি দেখছে ভাবে নিশি? আমার সামনে চমৎকার একটি পরি বসে আছে, তাকে দেখছি। আবির ভাইয়ের কথা শুনে নিশি লজ্জা মাথা নিচু করল। হেই হ্যান্ডসাম, তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি তো ক্রাশ খেলাম। ফারিন হেসে লজ্জা পাওয়ার ভান করে। আয়ান ভুরু কুচকে বলে, ধন্যবাদ। শুধু ধন্যবাদ? আমার তো আপনার নাম্বার চাই। আমার নাম্বারটা নেন, রাতে কল দিবেন। কেন? তুমি আমার নাম্বার দিয়ে কী করবে? রাতে ফোন দিব, ভালোবাসা কথা বলবো। আয়ান গায়ে পড়া কথাগুলো বলো। আয়ানের সহ্যের সীমা একবার পার হয়ে গেল। রেগে ফারিনের গালে একটা থাপ্পড় মারল। তোমার মতো বেহায়া মেয়ে কখনই দেখিনি। এতদিন সহ্য করতাম কারণ তুমি আবিরের কাজিন, কিন্তু আজ তুমি সব সহ্যের সীমা পার করেছো। নির্লজ্জ গায়ে পড়া মেয়ে তুমি। শুনে রাখো, আমি অন্য ছেলেদের মতো না যে গায়ে পড়লে গলে যাব। আমি অন্য কাউকে ভালোবাসি আর তাকেই চাই। নেক্সট টাইম যেন আমার সামনে না দেখি। ফারিন এখনও গালে হাত দিয়ে আছে। পাশে তাকিয়ে দেখল কেউ ওকে মারা দেখেনি, কারণ এই দিকটায় এখন কেউ নেই। আর সাউন্ড বক্সের জন্য কেউ শুনতেও পায়নি। আমি তোমাকে দেখে নিব। এত বড় সাহস আমার গায়ে হাত তুলে ভালো করলে না। আমি জানি তুমি আভাকে ভালোবাসো। তোমাদের ভাব দেখে বুঝে গেছি। আয়ান খান, এবার দেখবে এই ফারিন কি করে তোমার ভালোবাসার সাথে, বলে শয়তানি হাসি হাসে। অবশেষে 3 কবুল বলে নিশি এবং আবিরের বিয়েটা হয়ে গেল। এবার ওদের বিদায়ের পালা। বিদায়ের সময় বড় আপু, বড় আম্মু, আম্মু সবাই কান্না করতেছে। আমি নিশি আপুকে জড়িয়ে ধরে কান্না করছি, কারণ নিশি আপু আমাকে অনেক ভালোবাসতো, আমার বন্ধুর মতো। এই পাগলি, কান্না করিস না। আমি কি একবারে চলে যাচ্ছি? আবার আসবো তো। বিদায়ের সময় সবাই আছে, শুধু আয়ান ভাই ছাড়া। আম্মু, ভাইয়া কোথায়? নিশি, আমার আয়ানকে ডাক দে তো। আমি যাওয়ার আগে ভাইয়া আসলো। নিশি আপু ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এই কি হয়েছে? কান্না করছিস কেন? আমরা কি তোকে বিক্রি করে দিচ্ছি নাকি? নিশি আপু কান্না করতে করতে হেসে বলল, ভাইয়া তুমি এই সময়ও ফাজলামো করতেছো? আয়ান নিশিকে গাড়িতে উঠিয়ে দিয়ে বলল, তোকে আমার কলিজার একটা অংশ দিলাম। ওকে কখনো কষ্ট দিবি না। যদি কখনো শুনতে পাই তুই আমার বোনকে কষ্ট দিয়েছিস, সেই দিন তোকে শেষ করব। চিন্তা করিস না, ওকে কখনো কষ্ট পেতে দিব না। আমার ওপর ভরসা রাখ। আবির ভাইদের গাড়ি ছেড়ে দিল। বড় আম্মু কান্না করতে করতে অবস্থা শেষ, তাই সবাই বাসার ভিতরে গেল। এই তুমি এখনও ভ্যাবা করে কান্না করছিস কেন? আমি কি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি নাকি? নিশি রাগ হয়ে বলল, কান্না করব না তো কি করব? মেয়ে হলে বুঝবে বাবার বাড়ি ছেড়ে আসতে কত কষ্ট লাগে। বুঝলাম, আজকে কেঁদে নাও, এরপর আর কখনোই কাঁদতে দিব না। নিশি গাড়ির মধ্যে আবিরকে জড়িয়ে ধরে বলে, আপনি আমাকে এত ভালোবাসেন কেন? কারণ তুমি আমার সুখ পাখি, যাকে ছাড়া আমার ভালো থাকা যায় না।
বলে এক হাত দিয়ে নিশি জোরে জড়িয়ে নিল। আয়ান ভাইয়া চোখে পানি টলমল করছে। নিশি আপু যখন গেল তখন তো উনি কাঁদলেন না, তাহলে এখন কেন? কি হয়েছে ভাইয়া, আপনি কাঁদছেন কেন? পেছনে ফিরে উনি আমায় জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। আমার আদরের বোনকে তারা শ্বশুরবাড়ি পাঠালাম, খুব কষ্ট হচ্ছে। কেউ আর আমার সাথে ঝগড়া করতে আসবে না, কেউ আর আমার জিনিস নিয়ে টানাটানি করবে না। বলতে বলতে কান্না পারল। নিশির সামনে কান্না করিনি, কেন জানিস? আমি মাথা নাড়ালাম, যার অর্থ না। আমি যদি কান্না করতাম তাহলে আব্বু আম্মু নিশি আরও ভেঙে পড়তো। আমি জানি আবির ওকে অনেক সুখে রাখবে, ওর উপর আমার বিশ্বাস আছে, কিন্তু ওর ঝগড়া খুনসুটিগুলো অনেক মিস করব। উনি ওনার বোনকে কতটা ভালোবাসে তার জন্য কান্না করতেছেন। আর আগে ওদের ঝগড়া দেখলে মনে হতো না ওদের মধ্যে এত ভালোবাসা। আসলে ভাই বোন মানেই ঝগড়া, মারামারি আর মিল, খুনসুটি। সব ভাই বোনের সম্পর্ক সারা জীবন যেন এরকমই থাকে। আয়ান ভাইয়া আমাকে ছেড়ে বাসার ভিতরে গেল, পিছু পিছু আমিও বাসায় গেলাম। বিয়ে স্পেশাল। আবির বাসার সামনে এসে গাড়ি থেকে বাইর হয়। নিশিকে নামার জন্য গাড়ি দরজা খুলে দিয়ে হাত ধরে নামালো। দরজার সামনে আবির মা দাঁড়িয়েছিল। ওরা আসতেই মাহবুবা বেগম নিশির হাত ধরে নিয়ে এসে সোফায় বসায়, মিষ্টি নিয়ে এসে নিশিকে খাওয়ায়। এটা নাকি নিয়ম, নতুন বউ আসলে মিষ্টি মুখ করাতে হয়। আম্মু শুধু ওকে মিষ্টি খাওয়ালেন, আমাকে দিলেন না কেন? তোকে খেতে হবে না। ও, আমি এখন তোমার পর হয়ে গেছি। বৌমা পেয়েছো? আমি কে দেখেছিস? মা তোকে কেমন হিংসে করতেছে, বাদর ছেলে। মা ছেলে খুলছুটি দেখে নিশি হাসলো। আবিরের ফুলসজ্জার ঘর আয়নের সাজানোর কথা ছিল, কিন্তু এখন নিজের বোনের সাথে বিয়ে হওয়াতে তিনি বোনের ফুলসজ্জার ঘর সাজাবে কিভাবে? তাই এই বাড়ির কেউ আসেনি। ফারিন আর ফারাদ ওদের ফুলসজ্জার ঘরটা সাজিয়েছে। ভাবি, এটা হচ্ছে তোমাদের ঘর, কেমন হয়েছে ফুলসজ্জার ঘরটা সাজানো? ফারিন, পুরো ঘরটা চোখ বুলিয়ে নিলাম। গোলাপ আর রজনীগন্ধা ফুল দিয়ে সাজিয়েছে, অনেক সুন্দর হয়েছে। দেখতে হবে কে সাজিয়েছে। আমি আর ফারাদ ভাই মিলে প্রায় 2 ঘন্টা ধরে সাজিয়েছি। আচ্ছা ভাবি, আমি যাই, এখন হয়তো ভাইয়া আসবে। তোমাদের রোমান্টিক ফুলসজ্জার গল্প কালকে শুনবো, বলে দাঁত চেপে হাসলো। ফারিন চলে গেল। আমি ফুলে ভরা বেডের মাঝখানে বড় ঘোমটা দিয়ে বসে আছি। দরজা খোলার শব্দ হলো। মাথা উঁচু করে দেখি উনি এসেছেন। ধীরে ধীরে এসে আমার পাশে বেডে বসে ঘোমটা খুলে আমার দিকে তাকিয়ে আছেন। তোমাকে অনেক সুন্দর লাগছে বউ। আমি তো পাগল হয়ে যাচ্ছি। ঘোর লাগা দৃষ্টিতে বলল। আবিরের কথা শুনে নিশি চুপ করে আছে। আবির নিশির গালে হাত রেখে কানের কাছে আসতে হলে চুমু দিতেই নিশি কেঁপে উঠল। বউ, তুমি কি আমায় তোমার কাছে আসার অনুমতি দেবে? তোমার ভালোবাসা আমি ডুব দিতে চাই। ভালোবাসা মানুষের আবদার কি উপেক্ষা করা যায়? নিশি উপেক্ষা করতে পারেনি। সেখানে বৈধ সম্পর্কে আছে, এরা স্বামী স্ত্রী। আবিরের অধিকার আছে ওকে ভালোবাসার। নিশি মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে আবিরকে জড়িয়ে নিল। আবির নিশিকে নিজের সাথে মিশিয়ে বেডে শুয়ে দিয়ে মুখে ঠোঁটে গলায় পাগলের মতো চুমু খেতে লাগলো। আবিরের সাথে নিশি সমান তালে রেসপন্স করলো। দুজন নবদম্পতি মেতে ওঠা ভালোবাসা। তারপর আর কিছুই জানি না। আমি ছোট মানুষ। আজকে আবির আর নিশি রিসেপশন হবে। নিশিকে পার্লারের মহিলা সাজাচ্ছে। আবার সিমি রুহি রেডি হয়ে আছে। বাসার সবাই এখন আবির ভাইদের বাসায় যাবে। তারপর আবির ভাই আর নিশি আপুকে নিয়ে আসব। ভাবতে আনন্দ লাগছে। আমি একটা ব্ল্যাক ড্রেস পরেছি। একটু পর দেখলাম আয়ান ভাই রেডি হয়ে নিচে আন। ওনার পরনে ব্ল্যাক স্যুট, ব্ল্যাক শার্ট। আমাদের দেখলে যে কেউ ভাববে কাপড়। ব্ল্যাক ড্রেসে ওনাকে যা সুন্দর লাগছে না, কি বলবো, একটু রাগ লাগলো। কি দরকার ছিল এত সুন্দর লাগার? ওখানে গেলে মেয়েরা হ্যাংলার মতো তাকিয়ে থাকবে, বিশেষ করে ফারিন শয়তানিটা। কি হলো,
এমন মুখটা বেঁকে রেখেছিস কেন? এত সাজার কি আছে? কোনো মেয়েকে দেখাতে যাচ্ছেন? আয়ান বুঝতে পারছে আভা একটু রেগে আছে, তাই আভাকে আরও রাগানোর জন্য বলল, ওখানে কত মেয়ে আছে, আমাকে দেখার জন্য একটু সেজে না গেলে হয় বল? বলে চুল হাত দিয়ে স্টাইল করলো। আয়নের কথা শুনে আবার রেগে আগুন। শয়তান, তুই আমারে শাস্তি দিস নাই, আর তুই নিজেই সেজে মেয়েদের দেখাতে চাস? এরে বেশি রেগে গেছে। আমি বলি তিনি আমাকে তুই তোকারি করছিস, এত সাহস? একটু ভয় পেলাম, তবু বুঝতে দিলাম না। আপনাকে ভয় পাবো কেন? আপনি কি আস্ত শয়তান বলে ভাইয়ার চুলগুলো এলোমেলো করে দিয়ে চলে গেলাম। আবির ভাইদের বাসায় গিয়ে নিশি আপুকে জড়িয়ে ধরলাম। আপু, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। তাই না? তোকেও সুন্দর লাগছে। আবার আম্মু, আব্বু, ছোট আম্মু, ছোট আব্বু কই দেখছি না। আপু ওরা তো আসতে চাইছিল না, পরে তোমার শাশুড়ি ফোন করে জোর করলে এজন্য রাজি হলো। ওরা দেরিতে আসতেছে, আমরা আগেই আসলাম। তোমরা আগে এসেছো, ভালো করেছো। আর একা তোমাদের ছাড়া ভালো লাগছিল না। আমরা সবাই এক জায়গায় বসে আছি। আয়ান ভাইয়া পাশে বসে ফোন চাপছে। একটু পর আব্বু আম্মু আসলো। ফারিন সবাইকে শরবত দিচ্ছে। আয়ান ভাইয়াকে আগে দিল, ভাইয়া না চাইতো দিয়ে ধন্যবাদ জানালো। তারপর আমার কাছে এসে হেসে বলল, আভা এই নাও তোমার শরবত। আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছি। ফারিন এত ভালো হলো কিভাবে? কত ভাবছে নাও, আবার সবাইকে দিতে হবে। শরবতটা নিলাম, কিন্তু কেন জানি ওর এত ভালো ব্যবহার আমার মনে সন্দেহ সৃষ্টি করেছে। ফারিনের কথা বাদ দিয়ে শরবতটা খেয়ে নিলাম। আবার তোমাকে উপরে নিশি আপু রুমে আয়ান ভাইয়া ডাকছে। ফারিন, উনি আমায় কেন ডাকছে আমি কিভাবে বলবো? তুমি শুনে আসো বলে চলে গেল। উপরে যেতে যেতে মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। কেমন যেন নিজেকে টলমল লাগছে। ওরকমই নিশি আপু রুমে গিয়ে দেখি কেউ নেই। আবার তুই নাকি আমায় ডাকছিস? কি বলবি বল? আমি ঢলতে ঢলতে বললাম, আমি আপনাকে কখন ডাকলাম? আপনি নাকি আমায় ডাকলেন তাই আসলাম। কই, আমি তো তোকে ডাকিনি। তুই এভাবে ঢলছিস কেন? কি হয়েছে? আমার মাথাটা কেমন ঘুরছে বলে পড়ে যেতে নিলেন। আয়ান আভাকে ধরে ফেলল। এই কি হয়েছে তোর? চোখ খোল। রুমে পানি নেই, বাইরে পানি নিতে যাবে কিন্তু দরজা খুলছে না কেন? একটু আগেই তো খোলা ছিল, বন্ধ কে করলো? আবার কাছে ফিরে এসে ওকে ডাকতে লাগলাম, কিন্তু ওর কোনো সাড়া নেই। শুধু মাতালের মতো বিড়বিড় করে কি জানি বলতে যাচ্ছে। একটু পর কে জানি দরজা খুলে দিল। দরজা থেকে তাকিয়ে দেখি অনেক মানুষ দাঁড়িয়ে আছে। রিসিপশনে আসা কিছু প্রতিবেশী বলল, তোমার ছেলে মেয়ে এক ঘরে কী করছো? নষ্টামি করে বেড়াচ্ছ? এই শিক্ষা দিয়েছে তোমাদের বাবা মা? আয়ান রেগে বলল, আপনারা এসব কী বলছেন? নষ্টামি করতে যাব কেন? ও একটু অসুস্থ হয়ে পড়েছে, কে কি জানি খাইয়েছে, ও হাঁটতে পারছে না, তাই তো এই রুমে আছি। আর দরজা কে বন্ধ করেছে আমরা জানি না। আয়ান, আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি, এই দিন দেখার জন্য বেঁচে আছি। মানুষ আমার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলছে। আয়ানের বাবা আম্মু, তুমি আমাকে বিশ্বাস করো, আমরা কিচ্ছু করিনি। ছোট আম্মু, চুপ করে আছো কেন? বলো আমাদের, কি তোমার এমন মনে হয়? নিশি পানি ছিটিয়ে লেবুর পানি খাইয়ে আভাকে স্বাভাবিক করে তুলল। আমার রুমে এত মানুষ দেখে অবাক হলো। এত মানুষ কেন বুঝলো না। একটু পর সবার কথা শুনে বুঝতে পারলো ওদের নামে কেউ কিছু ইচ্ছে করে বদনাম ছড়াতে চাচ্ছে। নিজেরাই কিছু না করে এমন বাজে কথা শুনে আভা চোখ দিয়ে আপনা আপনি জল পড়ছে। আত্মীয়রা এক একজন এক এক কথা বলতেছে। আয়ান নীরব এতক্ষণ সব শুনছে। তারপরও আব্বু ছোট আব্বুর সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, ছোট আব্বু, তোমার কাছে একটা জিনিস চাই, দিবে? তিনি ও গম্ভীর মুখে বললেন, কি চাও বলো? তুমি তো জানো আমি এরকম কখনো করতে পারি না। আমার জানলে তো হবে না, আত্মীয় স্বজন তো বুঝবে না, বাজে কথা বলবে। ছোট আব্বু, আমি আভাকে বিয়ে করতে চাই।
আজকেই করতে চায় যাতে কেউ কিছু বলতে না পারে। আয়ানের কথা শুনে বাসার সবাই চমকে তাকালো, শুধু আবা, নিশি আর আবির বাদে। কি বলছিস এসব আয়ান? তুই আবাকে বিয়ে করবি কেন? ছোট আব্বু, আমি কি তোমার মেয়ের জামাই হিসেবে অযোগ্য? আমি চাই না আমার আর আভার নামে কেউ বাজে কথা বলুক, তাই বিয়ে করব। কারো কোনো আপত্তি আছে? ছোট আম্মু, তোমার কোনো আপত্তি আছে আমাকে জামাই হিসেবে মানতে? কি বলছিস বাপ, তুই আমার জামাই হবি? এটা আমাদের ভাগ্য। আমি তো তোর মতো একজনকে চাইতাম যে আমার আভাকে আলগে রাখবে। আব্বু আর ছোট আব্বু, এবার তোমাদের ডিসিশনটা বলো। দু ভাই নিজেদের মধ্যে কিছু কথা বলে নিয়ে বলো, ঠিক আছে আমরা রাজি। কাজী ডাকো, আজকেই বিয়ে হবে। আবির কাজী ডাকতে গেল। আভা এখনও কান্না করতেছে। কান্না বন্ধ করে বিয়ের আগেই হোক বা পরেই দেখবি আসল খেলা। ফারিনের দিকে তাকিয়ে রহস্য হাসি। বলো আয়ান। কাজী আসলো কোনো সাজগোজ ছাড়াই, 3 কবুল বলে দুটো মানুষ একে অপরের হতে সারা জীবনের জন্য। বিয়ে পড়ানো শেষ, সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। বিয়ে হওয়ার পর সবাই মুখ বন্ধ। ফারিন তো রেগে ফায়ার, আয়ানকে আভা থেকে দূরে করার জন্য এত কিছু করলো, কিন্তু সেই দুজনই এক হলো। নিশি, আবির, তোমরা তোমাদের সব গুছিয়ে নিয়ে আসো, আমার বাসায় যাব। আয়ান আভাকে নিয়ে আয়। আম্মু দাঁড়াও, কই যাচ্ছ আগে? এখনও তো অনেক কিছু বাকি মানে আর কি আছে? তোমরা জানো না কে আমাদের দুজনকে বদনাম করতে চাইছিল? তাকে দেখো। তারপর যেও বলে শরীফকে ডাকলো। আয়ানের কথা শুনে ফারিন একটু ভয় পেল। শরীফ, ফোনটা নিয়ে আয়। ফোনে একটা ভিডিও চালু হলো যেখানে দেখা যায় ফারিন শরবতে গ্লাস কিছু মেশাচ্ছে, আর এটা দেখা যাচ্ছে আয়ান আবার যে রুমে ছিল ওই রুমের দরজা ফারিন বন্ধ করে দিল। এইসব দেখে ফারিন ঘামতে শুরু করলো। এবার ওর কি হবে? কি হলো? ফারিন, ঘামছো কেন? আমি কিছু করিনি, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে সব তুমি করছো। তারপরও বলছি তুমি করনি। আয়ান রেগে গেল। আবার সব শুনে ফারিনের কাছে গিয়ে গালে জোরে একটা থাপ্পড় মারলো। ফারিন থাপ্পড় খেয়ে আবাকে মারতে তেড়ে আসলো। আয়ান ওর হাত ধরে আটকে দেয়। তোমার সাহস তো কম নয়, তুমি আমার সামনে আমার বউয়ের গায়ে হাত তুলছো, যাচ্ছ। এমন সাহস দেখলে হাত ভেঙে দিব বলে হাতটা ছেড়ে দিল। ছি ফারিন, তুই এমন করতে পারিস আমি ভাবতে পারছি না। আবির, আমার মান সম্মান সব শেষ করলি। তুই আমার বোন মেয়ে একটা করতে পারলি? মাসুদা বেগম, আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? কেন এমন করলি বল? একের পর এক থাপ্পড় দিয়ে বললেন ফারিনের মা। ফারিন কান্না করছে। সবাই বাসায় যাওয়ার জন্য গাড়ির কাছে গেল। আয়ান ভাইয়া আমার হাতটা ধরে ফারিনের কাছে নিয়ে গেল। ধন্যবাদ ফারিন, তুমি এমনটা না করলে আমি আমার ভালোবাসা এত তাড়াতাড়ি পেতাম না। এক দিয়ে তুমি ভালোই করেছো, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আয়ান আভার হাত ধরে গাড়ি থেকে বের হতে গেল। ফারিন ওদের হাতে দিকে তাকিয়ে আছে। সত্যিকার ভালোবাসা হয়তো এমনই হয়, যেটা ভাঙার চেষ্টা করলেও পারা যায় না।